这青睐。নমস্তে, আমি রিনি আপনাদের সঙ্গে নিয়ে শুরু করব অ্যাপোলো গ্লেনিগালস ডিয়ার ডক্টরের আজকের এপিসোড। প্রত্যেক এপিসোডের মতোই আজকের এপিসোডেও প্রথম বিভাগ ভিজিটিং আর, যেখানে আছেন ডক্টর দেবাশিস মিত্র, আর তার সঙ্গে আজ আমরা আলোচনা করব পিডিয়াট্রিক সার্জারি নিয়ে। স্যার, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ডিয়ার ডক্টর। আপনার কাছে প্রথম প্রশ্ন, একটা শিশুর গল ব্ল্যাডারে যদি স্টোন হয় তাহলে কি অপারেট করা যেতে পারে? আমরা মনে করি যে গল ব্লাডারে স্টোন সেটা অপারেশন আজকের দিনে শক্ত কোনো ব্যাপার নয়, কিন্তু না করলে তার থেকে যে কমপ্লিকেশানগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে বাচ্চার জন্ডিস হতে পারে, একদম জীবনদায়ী মানে জীবনঘাতক ব্যাপার হয়ে যেতে পারে সেটা, আবার তার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। সুতরাং এই জাতীয় সমস্যা থাকার জন্যে সব সময় আমরা প্রেফার করি অপারেশন করে নেওয়া। আর এখন ল্যাপারোস্কোপিক্যালি আমরা করি, এবং খুব ছোট বাচ্চা মানে ধরুন 1 বছর 1.5 বছরের বাচ্চারও মানে যদি সুযোগ সুবিধে থাকে যে জায়গায়, সেখানে ল্যাপারোস্কোপি করে খুব ভালোভাবেই সেটা অপারেশন করে দেয়। সুতরাং আমার মনে এমন একটা রোগ যেটা সহজ চিকিৎসা আছে, সেটাকে সহজভাবে না চিকিৎসা করে জটিলতার দিকে নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। আচ্ছা স্যার, ধরুন হার্নিয়া, বাচ্চাদের যদি হার্নিয়া হয় তাহলে কি তাদেরকে কি ওয়েট করতে হবে যতক্ষণ না তার অ্যাডাল্ট হচ্ছে ওটাকে অপারেট করার জন্য, নাকি সেটার কোনো নিরাময় আছে? না, হার্নিয়ার একটা খুব মজার কথা বলি। হার্নিয়া এই রোগটার চিকিৎসা কবে হবে সেইটা আমরা এমনভাবে বলি যে জন্ম থেকে মৃত্যুর দিন অবধি হার্নিয়া যখন ডায়াগনোসিস হবে অপারেশন করে দেওয়া হবে। কারণ হার্নিয়া ছোটো বাচ্চা থেকে সবারই মেন সমস্যা হচ্ছে আটকে যাওয়া, আর এই আটকে যাওয়াটা বাচ্চাদের হার্নিয়া তো জন্মগত, এবার এই আটকে যাওয়াটা সবচেয়ে বেশি বাচ্চাদের প্রথম বছরে, জীবনের প্রথম বছরে। এবার জীবনের প্রথম বছরের মধ্যে আবার প্রথম 6 মাসে, তাহলে প্রথম 6 মাসে একটা সাধারণ হার্নিয়া থেকে আটকে গিয়ে একটা খুব গুরুতর ব্যাধি হতে পারে। মানে হার্নিয়া যদি আটকে যায়, হার্নিয়া বস্তুটা কি, একটা কুঁচকির তলে একটা জায়গা বাচ্চাদের ফুলে ওঠে, আর তার মধ্যে থাকে খাদ্যনালী, অন্ত্র। এবারে যদি আটকে যায় সেক্ষেত্রে সেই অন্ত্র কিন্তু বাদ দিতে হতে পারে। সুতরাং খুব মারাত্মক ব্যাপার, আর হার্নিয়া অপারেশনটা খুব সহজ ব্যাপার। স্যার, অনেক বাচ্চাকে দেখা গেছে জন্মের পর স্ক্রোটামে টেস্টিস ছাড়াই জন্মগ্রহণ করেছে, তো সেই ক্ষেত্রে কি রেমেডি কি? সাধারণভাবে টেস্টিসটা পেটের মধ্যে তৈরি হয়, তারপরে ওটা পেটের বাইরে চলে আসে। এই মানুষ থেকে শুরু করে জীবজগতে যত পুরুষ প্রাণী আছে সবারই টেস্টিসটা শরীরের বাইরে থাকে। তার কারণ টেস্টিসটার নর্মাল কাজ করতে গেলে যা তাপমাত্রা দরকার সেটা শরীরের থেকে 4 ডিগ্রি কম, যার জন্য ওটা শরীরের বাইরে রাখা থাকে। সুতরাং ওইটা যেহেতু ওর গঠনের জন্যে আমাদের দরকার তাপমাত্রা কম, সুতরাং যদি বেশি তাপমাত্রা রাখি ওটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য টেস্টিসের আমাদের যেটা নিয়ম আছে যে আমরা 1 বছর অবধি দেখি, 1 বছরের মাথায় সাধারণভাবে অনেক সময় টেস্টিস নেমে আসে, কিন্তু যে নামলো না, মানে ইংরেজি প্রভাবটা হচ্ছে দ্য টেস্টিস হুইচ ডাজন্ট ডিসেন্ড ইন ফার্স্ট বার্থডে উইল নেভার ডিসেন্ড, অর্থাৎ প্রথম বছর জন্মদিনের পরে সাধারণভাবে টেস্টিস নামবে না, আর ওটা যতদিন যাবে তত ওটা মানে টেস্টিসটার কার্যক্ষমতা চলে যাবে। আর একটা সবচেয়ে বড় ঝুঁকি টেস্টিসের হচ্ছে ওটা মানে সাধারণ লোকের থেকে 35 গুণ বেশি ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে যদি ওটা শরীরের মধ্যে থাকে। সুতরাং টেস্টিস যদি না থাকে ঠিক জায়গায়, অবশ্যই 1 থেকে 2 বছরের মধ্যে তাকে ঠিক জায়গায় নামিয়ে দেওয়া উচিত। একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে এটা আগে মধ্যপ্রাচ্যে খুব বর্বরচিত ব্যাপার ছিল যে শিশুদের যদি পা, এই নর্মাল পা থাকে, সেটা যদি বেঁকে যদি তার জন্ম হতো তো সারা জীবন এরকম ঘষ্টে ঘষ্টে চলতে হতো, এবং তাকে বলতো এরা হচ্ছে শয়তানের দূত। কিন্তু তা তো নয়, এখনও দেখা যায় যে বেশ কিছু বাচ্চা, বিশেষ করে তাদেরকে আমরা ভিক্ষে চাইতে দেখি, তাদের পাটা ইনওয়ার্ড। তো এর কি কোনো রেমেডি আছে, এর কি কোনো অপারেশন আছে নর্মাল পা করা যায় বিশেষ করে বাচ্চাদের? প্রথম কথা হচ্ছে পাটা আমাদের নর্মাল তো এইভাবে আমার পা থাকে, তো ওদের পাটা প্রথম কথা হচ্ছে দেখবেন একটু ভিতর দিকে বাঁকবে, এরকম করে ঘুরে গিয়ে নিচের দিকে চলে যাবে। আর জন্মানোর সময় বাচ্চা ঠিক এইরকম করে 2টো পা থাকে,
মানে পায়ের পাতাটা বাচ্চার মুখের দিকে, পুরো পাটা ঘোরা। এইটাকে যদি আমরা শুরু করি, শুরুতে যখন আমরা এটাকে বলি ম্যানিপুলেশন, মানে ওটা মাকেই শিখাই আমরা। প্রথম দিন 10-15 পাটা খুব নরম থাকে, মাকেই শিখিয়ে দিই, প্রথম দিন থেকেই মাকে শেখাই, তাতে পাটাকে ঘুরিয়ে এরকম করে সোজা হয়ে যায়। তারপরে পুরোটা সোজা হয় না, আস্তে আস্তে ওই 3টে বা 4টে 5টা প্লাস্টার করি আমরা। সেই প্লাস্টার করার পরে দেখা যায় যে পাটা সম্পূর্ণ সোজা হয়ে যায়। এবার এই জিনিসটা কিন্তু খুব মানে সহজে চিকিৎসা করে ঠিক করা যায়। আর না হলে যদি এই বয়সে চিকিৎসাটা না হয়, পা যদি একবার এইভাবে মানে বেঁকে যায়, তাহলে কিন্তু মানে ওই মানে আপনি বাস মিস করার মতো, ও আর কোনো দিন সোজা হবে না, আর ও পা কোনো দিন কর্মক্ষম হবে না। কোনো বিশ্বের কোনো সার্জেন নেই যে ওই পাকে সোজা করতে পারবে। সুতরাং এইটা রোগটা এমন একটা খুব সহজ রোগ, সহজ চিকিৎসা, মানে মা থেকে শুরু করে যে থাকবে, জাস্ট পাটাকে প্রথম ধরে এরকম করে সোজা করা, তারপর ওই অবস্থায় প্লাস্টার করে দেওয়া। সাধারণভাবে দেখা যায় যে আমরা এই 2 সপ্তাহ করে প্লাস্টার রাখি, 3টে বা 4টে প্লাস্টার লাগিয়ে একদম পা সোজা হয়ে যায়। স্যার, বড়দের তো শুনেছি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, বাচ্চাদের কি হয়? আমি শুনেছি মাঝে মাঝে বাচ্চাদেরও হয়, এবং সেটা যদি হয় তাহলে এক্ষেত্রে চিকিৎসা কি? বড়দের তো হবার কিছু কারণ নিশ্চয়ই সবাই আমরা জানি। বাচ্চাদের কিন্তু বড়দের যে কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা ইউটিআই যাকে আমরা সহজে বলি, আগে বলা হতো বিকলাই, হ্যাঁ, তো সেইটা কিন্তু বাচ্চাদের একদম আলাদা। কারণ বাচ্চাদের যদি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়, মানে আমরা যদি কালচার পজিটিভ ইনফেকশন বলি, সাধারণভাবে দেখা যায় তাদের ওই ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্র যে নালী, এই নালীতে কোথাও কোনো অসঙ্গতি আছে, মানে কোথাও ইউরিনটা ঠিকভাবে ফ্লো করছে না। ইউরিনটা যদি থেমে যায় কিছুক্ষণ, কোনো জায়গায় থেমে থাকে, তখন তাতে ইনফেকশন হয়। অর্থাৎ বাচ্চাদের যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তখন ওই কালচার করে বড়দের মতো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, সেরে গেল, সেটা কিন্তু চিকিৎসা নয়। তার ভেতরে কোথাও একটা কোনো গলদ রয়েছে, যেটা কিন্তু আমাকে ঠিক করতে হবে। অর্থাৎ ডেফিনেটলি একটা আলট্রাসোনোগ্রাফি করতে হয়, করে আমরা দেখি। সাধারণভাবে একটা জিনিস দেখি আমরা, যে মূত্রথলি বা ব্লাডার, যখন বাচ্চারা ইউরিন করে, ব্লাডারটা কন্ট্যাক্ট করলো, ইউরিনটা বেরিয়ে গেল, এটা উল্টো দিকে উঠে যায়, কিডনিতে চলে যায়, ব্যাকফ্লো করে। এইটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে, তাকে আমরা রিফ্লাক্স বলি। এই রোগটা থাকে বলে অনেক সময় ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়, এবং তার স্পেসিফিক চিকিৎসা আছে। এর সায়েন্সগুলো কি স্যার? এই ইউটিআই যদি হয় বাচ্চাদের, বাচ্চা তো বলতে পারে না অনেক না, সময়। বাচ্চা বলতে পারে না। বাচ্চার যেটা হয়, বাচ্চার জ্বর হয়, প্রথম জ্বর হয়, প্রত্যেকবার যখন প্রস্রাব করে তখন জ্বালা হয়, কেঁদে ওঠে বাচ্চাটা, বা ছেলে হলে বা মেয়ে হলে সব জায়গায় পেচ্ছাপের যে জায়গাটা, অঙ্গটা, সেই অঙ্গটা ধরে চুলকায়। আর তারপরে যদি এটা বেড়ে যায়, আরও বেশি বাড়াবাড়ির দিকে যায়, তখন খাওয়া দাওয়া কমিয়ে দেয়, কখনো বমি হয়। অর্থাৎ এই যে মানে বমি স্টেজে যাওয়া বা খাওয়া বন্ধ করা স্টেজে যাওয়া, এটা অনেক পরের স্টেজ। প্রধানতভাবে জ্বর হলো, আর ওই একটা প্রস্রাব করার সময় বাচ্চা কাঁদছে, তখনই আমরা টেস্টগুলো করাই, তাতে আমাদের ধরা পড়ে যে ইনফেকশন কোথাও একটা হয়েছে। আপনার অভিজ্ঞতা অনুযায়ী সবচেয়ে কম বয়সী ইউটিআই পেশেন্ট, তার বয়স কত? 15 দিন। তার ইউটিআই হয়েছে? হ্যাঁ, 15 দিনের বাচ্চা, তার ওই বাইল্যাটারাল রিফ্লাক্স রয়েছে। এরকম কি হতে পারে স্যার? অনেক বাচ্চারা আছে যখন হয়তো স্কুলে যাচ্ছে, তাদের টয়লেটটা হয়তো ক্লিন নয়, সেই থেকে কি ইউটিআই হতে পারে বাচ্চাদের? টয়লেটটা নোংরা, সেখানে গিয়ে একজনকে ইউরিন করে দিয়ে চলে এলো, তার থেকে ইউটিআই হবে না, কিন্তু পার্টিকুলারলি মেয়েদের হতে পারে। মেয়েদের কীরকম হয়, ওরা বাথরুমে গেল, ইউরিন করলো, কিন্তু টয়লেটটা নোংরা, ওই বাথরুমের ওরা জল টলগুলো ব্যবহার করলো না, ভালো করে পরিষ্কার করলো না জায়গাটা, ওরা জলটাকে অ্যাভয়েড করলো, বাথরুমের জায়গাটা, মানে মাটি থেকে কিছু ইনফেকশন উঠবে না, কিন্তু ওরা ওই যে নিজেদের পরিষ্কার করলো না, তার থেকে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। আচ্ছা স্যার, হোয়াট ইজ ফাইমোসিস? ফাইমোসিস হচ্ছে মানে পুরুষদের একদম লিঙ্গর মাথায় খানিকটা চামড়া থাকে, এবার সেই চামড়াটা পরবর্তীকালে খুলে যায়, এবং চামড়াটা খুলে সম্পূর্ণভাবে চামড়াটা পেঁচিয়ে যায়, এবং এই চামড়াটা হচ্ছে সেই চামড়াটা, যে চামড়াটা আমাদের মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদের চামড়াটা বাদ দেওয়া হয়। এবার এই চামড়াটা যদি বাদ, তো ওদের দেওয়া, মানে তাদের ক্ষেত্রে দেওয়া হলো, এবার যাদের ক্ষেত্রে চামড়াটা থাকলো, এবং এই মুসলিমদেরও কম বয়সী বাচ্চাদের এই চামড়াটা যদি পেছন দিকে না যায়, মাথাটা টাইট হয়ে বসে যায়, সেইটাকে ফাইমোসিস বলে। এটা এখনকার দিনে খুব কমন। স্যার, এর কি সার্জারি একমাত্র উপায়, নাকি না এর অন্য কোনো উপায়ও আছে? উপায় বলতে একদম ছোট বয়সে, মানে ধরুন
এই রোগটা নিয়ে একটা শিশু এলো আপনার কাছে যে ইউরিন করতে পারছে না, চামড়াটা খুলছে না, সেই জন্য ইউরিন করতে পারছেন না, ফুলে যাচ্ছে, বেলুনের মতো ফুলে উঠছে, একদম ছোটো 2-3 মাসের বাচ্চা। সেই বয়সে আমরা সার্জারি ইউজুয়ালি করি না, আমরা একটু মুখটা ছাড়িয়ে দিই। আর কিন্তু যদি এই বাচ্চাটা 2 বছর, 1.5 বছর, 2 বছর বয়সে আসে, যখনই একই উপসর্গ হচ্ছে বারবার, মানে ফুলে যাচ্ছে বা ইনফেকশান হচ্ছে, তাকে আমরা ব্যালানোপস্টাইটিস বলি, সেরকম হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অপারেশন করে দিই। স্যার অনেক সময় দেখা যায় বাচ্চা ছেলেদের ক্ষেত্রে যে খুব সরু ধারায় প্রস্রাব হচ্ছে, পুয়ার ইউরিনারি ফ্লো। তো এই সমস্যায় যারা ভুগছে তাদেরকে কিভাবে চিকিৎসা করা যায়? বাচ্চারা ইউরিন করতে পারছে না, ওই একটা ভালভ আছে, পোস্টিরিয়র ইউরেথ্রাল ভালভ বলি আমরা। এইটা কিন্তু এখন মোটামুটিভাবে যে সমস্ত অ্যাডভান্স সেন্টার সব জায়গাতে বাচ্চা জন্মাবার আগেই ডায়াগনোসিস হয়ে যায়, মানে মায়ের পেটে। আচ্ছা। এবারে তারপরে মানে ওই ধারায় আসার আগেই আমরা ধরে ফেলি এবং জন্মানোর দিন থেকেই তার চিকিৎসা শুরু হচ্ছে। আর যাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না, তারা ওইটা নিয়ে আমাদের কাছে আসছে, মানে বাচ্চা ছেলেরা যখন ইউরিন করছে অন্য বাচ্চার মতো দূরে যাচ্ছে না, দুটো পায়ের ফাঁকেই পড়ছে টপ টপ করে, এবং সেইটা হচ্ছে পোস্টিরিয়র ইউরেথ্রাল ভালভ। এবারে রোগটা কিন্তু ভালভ হচ্ছে ইউরেথ্রায় রয়েছে বলে ওর ফ্লো হচ্ছে না, কিন্তু সঙ্গে সঙ্গে ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে সেই ড্যামেজকে আটকানো যায় না, মানে সেই রোগটার সঙ্গে এই রোগটার দুটো পার্ট, একটা ভালভ একটা কিডনি, আবার অনেক ক্ষেত্রে আটকানো যায়। সেই জন্যে এই রোগটা হচ্ছে এমন একটা রোগ দেখা মাত্র, এবং এটা বড় যে কোনো বড় জায়গায়, সাধারণ এই চিকিৎসা ছোটো জায়গায় হয় না, যে কোনো বড় জায়গায় রুগীকে পাঠিয়ে, মানে পার্টিকুলারলি পেডিয়াট্রিক ইউরোলজিস্টদের কাছে পাঠিয়ে রোগটা চিকিৎসা করতে হয়। কারণ এইটা করলে একমাত্র জন্মাবার সাথে সাথে, ধরুন যদি 2-3 মাসের মধ্যে ভালোভাবে চিকিৎসাটা করা যায়, পুরো চিকিৎসা, তাহলে কিডনি দুটোকে বাঁচানো যায়। নাহলে কিন্তু মোটামুটি ধরে রাখা যায় যে 100% ক্ষেত্রেই কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা স্যার, কনস্টিপেশন তো বড়দেরও হয়, এখন শুনছি ছোটদেরও হয়। তো ছোটদের কনস্টিপেশন হলে এর কি কোনো সার্জিক্যাল রেমেডি আছে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দুটো জিনিস আমরা দেখি, পার্টিকুলারলি বাচ্চাদের। এখন বাচ্চাদের কনস্টিপেশন নিয়ে আমাদের কাছে, আমরা সারাদিনে যদি 20টা রুগী দেখি, 5টা কনস্টিপেশন নিয়ে আসে। মানে খাচ্ছে কি, ভাত খাচ্ছে, দুধ খাচ্ছে, ডিম খাচ্ছে, আলু খাচ্ছে, এই মেন। এবার এইটা খেয়ে বাচ্চার চেহারা স্বাস্থ্য খুব ভালো হচ্ছে, আচ্ছা, খুব সুন্দর গোলগাল চেহারা, ছবি তোলার মতো চেহারা, কিন্তু তার সমস্যা কনস্টিপেশন। এই যে কনস্টিপেশনগুলো, এই কনস্টিপেশনগুলো একটা সার্জেনের রোল হচ্ছে কি তাকে সঠিকভাবে উপদেশ দেওয়া। আর একটা কনস্টিপেশনের কারণ আছে যেটা সার্জেনদের দরকার হয়, সেই রোগটাকে আমরা বলি হার্সপ্রাংস ডিজিজ, খুব বড় নাম। সেই রোগটা কিন্তু ছোটোবেলায় যদি ধরে চিকিৎসা করা হয়, সেইটা কিন্তু সেটা সারানো যায়। স্যার আমি লাস্টলি চলে যাই। অনেক বাচ্চা আছে যারা জন্মায় হয়তো ঠোঁটটা একটু ফাঁক থাকে, বা আপার প্যালেট সেটাও বোধহয় ভাগ থাকে। তো এই ক্ষেত্রে সার্জিক্যালি কি এটা ঠিক করা যায়? এটা সার্জিক্যালি ঠিক করা যায়। আমরা দুটোকে ভাগ করি না, একটা হচ্ছে ক্লেফট লিপ, একটা হচ্ছে ক্লেফট প্যালেট। মানে একটায় সরাসরি রূপ চলে আসছে, মানে তাকে দেখতে কেমন, আর একটা প্যালেট সেটা হচ্ছে ভেতরে আছে, তার মধ্যে রূপ নেই, কিন্তু তাকে আমরা যদি উল্টোটা অন্যভাবে বলি, তার গুণ আছে কি, মানে তার কিছু কাজ আছে। অর্থাৎ প্যালেটটা যদি ঠিক না থাকে তার খেতে অসুবিধা হবে, প্যালেটটা যদি ঠিক না থাকে তার কথাবার্তাগুলো নাকি শুরু হবে, আর প্যালেটটা যদি ঠিক না থাকে তার বারবার কানে ইনফেকশন হবে। আচ্ছা, হ্যাঁ, তো এই 3টে জিনিস প্যালেটের সমস্যা। তাহলে প্যালেটের চিকিৎসা করতে হবে। আর লিপটা যেটা বললাম যে ওটা সৌন্দর্যের সঙ্গে রিলেটেড, সুতরাং ওটারও চিকিৎসা করতে হবে। এখন কিন্তু অনেক মা আছে, মানে জন্মানোর সময় ওই লিপটা দেখে খুব ভয় পেয়ে যায়, যে এরকম কীরকম একটা দেখতে বাচ্চা হলো। সেক্ষেত্রে আমরা জন্মানোর দিনেই অপারেশন করে দিই। সেক্ষেত্রে হ্যাঁ, জন্মানোর দিনই অপারেশন করে দেওয়া হয়। এবং যে অপারেশনটা টোটাল কারেকশন যেটা বলি, সেটা আমরা করি না, এটাকে আমরা লিপ অ্যাডিশন, মানে লিপটাকে জুড়ে দেওয়া হলো। তারপরে ওই ধরুন অ্যারাউন্ড 7-8 ইয়ার্স, 7-8 মান্থ, 7-8 মাস বয়সে গিয়ে আমরা ফাইনাল সার্জারিটা করি। আর যে ক্ষেত্রে ধরুন ওই করা হলো না জন্মানোর সময়, সেক্ষেত্রে 4-5 মাস বয়সে আমরা লিপ সার্জারিটা করে দিই। তাহলে আমরা যদি ঠোঁট কাটাটা ধরি, এর চিকিৎসা মোটামুটি ওই 3 থেকে 4 মাস বয়সে করা হয়। আর মোটামুটি অপারেশন করার পরে অ্যাটলিস্ট বোঝা যায় না এখন যে অপারেশন হয়েছে। হ্যাঁ, আর প্যালেটটার বয়স হচ্ছে
মোটামুটি আমাদের হিসেবে ওই 1 বছর থেকে 1.5 বছর। অনেক বাচ্চাদের দেখি যে এই যে লেফট লিপ যেটা ঠোঁট ফাঁক অনেক বয়স পর্যন্ত 10-12, তারপরে কি সেটাকে ওই সার্জারির মাধ্যমে ঠিক করা যেতে পারে? করা যায়, তবে বড়দের করাটাও খুব শক্ত কাজ এমন নয়। আর এইখানে একটা মিসকনসেপশন আমি জাস্ট ক্লিয়ার করি, ছেলে আর মেয়ে। ছেলেদের বলা হয় যে মেয়েদের বিয়ে সারার সময় ঠোঁট কাটা থাকলে একটা অসুবিধা হবে, দাগ থাকলে। আর ছেলেদের বলা হয় যে ছেলেদের অপারেশন করে দাও, তো যেমন হোক করলেই হলো, তো ঘুম বুঝিয়ে যাবে আর বুঝে যাবে না। সুতরাং ছেলেদেরটা ইজি করা। তো মজাটা হচ্ছে ছেলেদেরটা সমান ডিফিকাল্ট, কারণ আমরা যে লাইনটা দিয়ে যদি অপারেশনটা ভালো না হয়, যে লাইনটা তৈরি হবে সেই লাইনে গোপ বেরোবে না, যার ফলে 1 মাইল দূর থেকে বোঝা যাবে যে ওর একটা খারাপ সমস্যা আছে, খারাপ লিপ সার্জারি রিপেয়ার হয়েছে, অতটা % গোপ নেই। সুতরাং এই ছেলে মেয়ে উভয়েরই খুব যত্ন করেই করতে হবে। বাহ, থ্যাংক ইউ ডক্টর মিত্র। আপনি আজকে আমাদের এই বিষয়টা নিয়ে এমন নতুন নতুন তথ্য জানালেন এবং কিছু পুরনো সমস্যার নতুন সমাধান জানালেন যে আমার মনে হয় আমার দর্শকদেরও তারা খুব লাভবান হলেন। আমি আপনাকে ডিয়ার ডক্টরের টিমের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভিজিটিং আওয়ারে কথা হচ্ছিল পিডিয়াট্রিক সার্জারি নিয়ে। সেই সম্পর্কে অ্যাপোলো ক্লিনিক্যালস আমাদের কিভাবে সাহায্য করতে পারে জেনে নিতে হবে তো। আর সেই বিষয়েই কথা হবে এর পরের বিভাগ, অর্থাৎ ফেসিলিটিসে। পেডিয়াট্রিক সার্জারি ইনগুইনাল হার্নিয়া। অ্যানাস্থেশিয়া করার পর সার্জন রোগীর গ্রোয়েন বা কুঁচকিতে হার্নিয়ার উপরের ত্বকে 5 ইঞ্চি কেটে দেন। এরপর হার্নিয়ার জায়গায় পৌঁছানোর জন্য সার্জন অ্যাবডোমেন বা তলপেটের মাসল বা পেশি কাটেন। এরপরে সার্জন ইনগুইনাল ক্যানাল কেটে তার মধ্যে হার্নিয়ার থলিটিকে বার করেন, যাকে সাধারণভাবে তলপেটের মধ্যে থাকা পেরিটোনিয়াম বলা হয়। তারপর সার্জন খুব সাবধানে হার্নিয়া থলিটা তলপেটের মধ্যে পিছন দিকে ঠেলে দেন এবং উপাদানটিকে হার্নিয়া থলি থেকে বিচ্ছিন্ন করে আবার তলপেটের মধ্যে পিছন দিকে ঠেলে দেন। তারপর হার্নিয়া থলিটা সেলাই করে বন্ধ করে দেন। এবার ইনগুইনাল ক্যানাল সেলাই করে বন্ধ করেন এবং 1 টুকরো মেশ প্যাচ বসিয়ে দেওয়া হয়, যাতে ওই স্থান সুরক্ষিত থাকে। পুনরায় হার্নিয়া হওয়ার ঝুঁকি কমানোর জন্য মাসল টিস্যুগুলি সঠিক জায়গায় থাকা দরকার। তাই শেষ পর্যন্ত মাসল এরিয়া বা পেশি সংলগ্ন অঞ্চল এবং টিস্যুগুলি পুরোপুরি জুড়ে দেন এবং শেষে ত্বককেও সেলাই করে জুড়ে দেন। ভিজিটিং আওয়ার এবং ফেসিলিটিসের পর আমাদের শেষ বিভাগ দ্য ট্রুথ অ্যাবাউট। দ্য ট্রুথ অ্যাবাউটে আমাদের সঙ্গে আছেন হাসপাতাল পরিচালন বিশেষজ্ঞা ডক্টর রূপালী বাসু, যার কাছ থেকে স্বাস্থ্য, চিকিৎসা এবং হাসপাতাল পরিষেবা নিয়ে অনেক দরকারি খবরাখবর আমরা জেনে নেব। নমস্তে, গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ নিয়ে। আগে বলিনি ওটিসি জিনিসটা কি। এটা একটা প্রবণতা যা আমাদের অনেকের মধ্যেই আছে। আমরা যেমন প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ কিনি, তেমনি অনেক সময় প্রেসক্রিপশন না দেখিয়েও ওষুধের দোকান থেকে ওষুধ কিনে থাকি। প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে এই সমস্ত ওষুধকে বলা হয় ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগস। বহু দেশে এমনভাবে এই ওটিসি ওষুধ নিয়ন্ত্রণে রাখা হয়, যার মাধ্যমে এটা নিশ্চিন্ত করার চেষ্টা করা হয় যাতে ওইসব ওষুধের উপাদান রোগীর ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ হয় বা কার্যকরী হয়। আর ওই ওষুধগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই তো আমরা দোকান থেকে কিনি। তাই ওটিসি ওষুধ সাধারণত নিয়ন্ত্রিত হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস বা এপিআই দ্বারা। সাধারণত ওষুধের দোকানে একসাথে ওটিসি আর প্রেসক্রিপশন ড্রাগসও কিন্তু থাকে। ওটিসির অসুবিধাগুলো কি? ভারতবর্ষে এই ওটিসির সবচেয়ে বেশি কুফল দেখা গেছে তা হলো রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অতিরিক্ত ব্যবহারে অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরে রোগ প্রতিরোধ বা উপশমে প্রার্থিত কাজ করে না। এটা কেন হয় জানেন?
আমাদের মধ্যে এই প্রচলিত অভ্যেসটি আছে, অভ্যেস না বলে বরং বলা উচিত কুঅভ্যাস আছে, যে হলো ইচ্ছে মতো আমরা ওষুধ খাই। যে সমস্ত ওষুধ আমরা এভাবে ব্যবহার করে থাকি তার মধ্যে আছে মক্সিফ্লক্সাসিন, মেরোপেনাম, কোলেস্টিন, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, পেনিসিলিন, সেফাল্যাক্সিন, নরফ্লক্সাসিন ইত্যাদি গোত্রের নানা ওষুধ। এই ড্রাগস প্রেসক্রিপশন ছাড়া এভাবে দোকান থেকে ইচ্ছে মতো ওষুধ কেনার কুফল হিসেবে নানা শারীরিক সমস্যার, যেমন খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া, ড্রাগ টু ড্রাগ বা ফুড টু ফুড ইন্টারাকশনস এইসব তৈরি হয়। এই ধরনের ঝুঁকি এড়াতে আমাদের সবাইকেই এ বিষয়ে সতর্ক আর সচেতন হতে হবে। সাইড এফেক্টগুলো ওষুধ অনুযায়ী আলাদা হয়। এক্ষেত্রে আমরা ওষুধ কেনার সময় লেবেলে স্পষ্ট করে ছাপ, ওই পার্শ্ব প্রতিক্রিয়ার ধরন যদি পড়ে নিই তাহলে কিন্তু সহজেই ওষুধের খারাপ প্রভাব থেকে দূরে রাখা সম্ভব হতে পারে। আর সেই কারণেই সেইভাবেই নির্বাচন করে দোকান থেকে ওষুধ কেনা হতে পারে। স্পষ্টভাবে আপনাদের এটা জানিয়ে দিতে চাই যে কারো যদি ক্রনিক ডিজিজ থাকে তাহলে কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না কেনাই মঙ্গল। শেষ করার আগে সবাইকে বলতে চাই, খুব প্রয়োজন না হলে এভাবে ওষুধ না খাওয়াই ভালো। চেষ্টা করুন যতটা সম্ভব এই অভ্যেস, মানে প্রেসক্রিপশন ছাড়া সরাসরি দোকান থেকে কিনে ওষুধ খাওয়ার অভ্যেস নিয়ন্ত্রণ করতে। আজ আর নয়, আবার পরের সপ্তাহে। নমস্তে।这青睐